আরডিবি স্টোরিতে আজকে শোনাবো প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য ভাবনায় লেখা গল্প কুয়াশার রং। চলুন শুরু করি আজকের গল্প পাঠ। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলিয়াছে, বিরাম বিশ্রাম নাই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটিতে বসিয়া বসিয়া বিরক্ত হইয়া উঠিয়াছে। কোথায় বা বাহির হইবে, যাইবার উপায় নাই কোনো দিকে। ছাদ চুইয়া ঘরে জল পড়িতেছে। সকাল হইতে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরাইয়া বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামিল। চারিদিক ধোঁয়াকার হইয়া উঠিল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ছাড়ে ঝাপসা দেখাইতেছে। প্রতুল একটা বিড়ি ধরাইল। সকাল হইতে এক বান্ডিল বিড়ি উঠিয়া গিয়াছে। বসিয়া বসিয়া বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাইবার উপায় কই? সিগারেট কিনিবার পয়সা নাই। এই সময়টা সিগারেট খাইয়া কাটাইতে হইলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকার সিগারেট লাগিত। প্রতুলের হঠাৎ মনে পড়িল, এবেলা এখনো চা খাওয়া হয় নাই। মেসের চাকরকে ডাকিবার উদ্যোগ করিতেছে। এমন সময় দুয়ারে কে ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়িয়াছে তাহার ঘরে চা দেওয়া হয় নাই। দুয়ার খুলিয়া প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল। এই যে প্রতুলদা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রাবারের জুতো, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি বছর 9-10-এর ছোট ছেলে লইয়া ঘরে ঢুকিল। ছাতি হইতে জল গড়াইয়া পড়িতেছে। ভিজা জুতায় ঘরের দুয়ারের সামনের মেঝেটাতে জলে দাগ পড়িল। খোলা দরজা দিয়া ইতিমধ্যে বৃষ্টির ঝাপটা আসিয়া ঘরে ঢুকিল। আয় রে খোকা, যা গিয়ে বসগে, যা তোর জ্যাঠা মশাই প্রণাম কর। দাঁড়া, পাটা মুছে দিই গামছা দিয়ে, যা। প্রতুল তখনও ঠিক করিতে পারে নাই লোকটাকে। এমন দুর্যোগের দিনে তাহার আশ্রয় গ্রহণ করিতে আসিয়াছে। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় ইহাকে সে দেখিয়াছে? হঠাৎ তাহার মনে পড়িয়া গেল, এ সেই শশধর, নাগপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হইয়া উঠিয়াছে সেই 18-19 বছরের ছোকরা, আর বাল্যে সেই চমৎকার চেহারা এত খারাপ হইয়া উঠিল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুল্লা? হ্যাঁ, এসো বসো। ও কতকাল পরে দেখা। তা তুমি জানলে কি করে এখানে আমি আছি? ভালো আছো? বেশ। এটি কে, ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল, তা হবে না। সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12-13 কি 14 বছরের কথা হয়ে গেল যে। আপনার ঠিকানা নিলাম জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? সেই যে জীবনদা, আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও। জীবনদা শালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার রাখি। এই স্থির হয়ে বস খোকা, এক কাপ চা খাওয়ার না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গে ছোট ছেলেটি অমনি বলতে শুরু করিল, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তাহার বাবা ধমক দিয়া বলিল, থাম, ছোড়ার অমনি খিদে খিদে শুরু হলো, থাম না, খেয়েছিস তো দুপুরবেলা।
প্রতুল বলিল, আহা, ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষের খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগের পর্ব মিটিয়া গেলে প্রতুল বলিল, তারপর শশধর, এখন হচ্ছে কি? শশধর বলিল, করবো আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ 2 দিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? প্রতুল বলিল, হা, তার আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকুরি লইয়া যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশেপাশে 4-5খানি ছোট বড় গ্রাম লইয়া মিউনিসিপ্যালিটি। ইলেকশন লইয়া দলাদলি মারামারি পর্যন্ত হইত। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসিয়া আছি একা। একটি 18-19 বছরের ছোকরা আসিয়া প্রণাম করিয়া বলিল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গাঁয়ে? হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর। আপনার সাথে আলাপ করতে এলুম, একলাটি বসে থাকেন। এসো এসো, ভালোই। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল। না, সে স্কুলে পড়ে না, অবস্থা ভালো না, স্কুলে কে পড়াইবে? তাহা ছাড়া সংসারে বাবা নাই, তাহারই ঘাড়ে সংসার। মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল বিস্মিত হইয়া বলিল, তুমি বিয়ে করেছো নাকি? আগে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি দেখিতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিবাহ হওয়াটা আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসিয়া থাকিবার পরে ছেলেটি সেদিন চলিয়া গেল। তাহার পর হইতে মাঝে মাঝে সে প্রায়ই আসিত। এ গ্রামে প্রতুল নতুন আসিয়াছে, বিশেষ কাহারও সহিত পরিচয় নাই। এ অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করিয়া প্রতুলও খুশি হইল। সময় কাটাইবার একটা উপায় হইল। সন্ধ্যাবেলাটা দুজনের গল্পগুজবে কাটিয়া যাইত। একদিন শশধর প্রতুলকে বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করিল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করিয়া খাওয়াইলেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনই প্রতুলদা বলিয়া ডাকিল। এই নির্বান্ধব পল্লীগ্রামে ইহাদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগিল সেদিন। ইহার পর অফিস হইতে প্রতুল নিজের বাসায় ফিরিতে না ফিরিতে শশধর প্রতুলকে ডাকিয়া নিজের বাড়িতে প্রায়ই লইয়া যায়। প্রায় বৈকালিক চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানেই হইয়া থাকে। দিন কতক যাইবার পরে প্রতুল ইহাতে সংকোচ বোধ করিতে লাগিল। শশধরের সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তাহার জলযোগের জন্য উহাদের খরচ করাইতে প্রতুলের মন সায় দিল না। সে খাওয়া বন্ধ করিল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলিতে পারা সম্ভব ছিল না। তবে যাইবার ইচ্ছা না থাকিলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর আসিয়া বলিল, আজ যেতেই হবে প্রতুলদা, কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার উপর। প্রতুল আশ্চর্য হইয়া বলিল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা, আমার ছোট বোন। ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুই হইল। কণার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে। কথাবার্তা বলে চমৎকার। পাড়াগাঁয়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তাহার সম্বন্ধে কণা আগ্রহ দেখাইয়াছে, কথাটা শুনিতে খুবই ভালো। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রহিল। কয়দিন না দেখাশোনার পরে দুজনেরই দুজনকে যেন
বেশি করিয়া ভালো লাগিতেছে। ফিরিবার সময় প্রতুলের মনে হইল কণাকে আজ যেন তাহার অত্যন্ত আপনজন বলিয়া মনে হইতেছে। কেন? নির্জন বাসায় ফিরিয়া কথাটা সে ভাবিল। কণা মেয়েটি ভালো, সত্যই বুদ্ধিমতী, সেবা পরায়ণা, তাহাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এ তাগাদা, তাহাকে ঘন ঘন বাড়ি লইয়া যাইবার জন্য? কথাটা মনে হইবার সঙ্গে সঙ্গে এ চিন্তাও তাহার মনে না আসিয়া পারিল না। তাই কণারত গায়ে পড়িয়া আলাপ করার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরের বাড়ি যাওয়া বন্ধ করিল। শশধর আসিয়া পীড়াপিড়ি আরম্ভ করিতে আদৌ বিলম্ব করিল না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলিল না। তাহার মনে দ্বন্দ্ব লাগিয়াছে। কণা তাহাকে সত্যিই ভালোবাসে, না তাহাকে বিবাহের ফাঁদে ফেলিবার জন্য ইহা তাহার একটি ছলনা মাত্র? কণার মা কি জন্য তাহাকে অত আদর করিয়া থাকেন, বা শশধর তাহাকে বাড়ি লইয়া যাইতে অত আগ্রহ দেখায়, ইহার কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হইয়া উঠিল। গরিবের মেয়ে, বিবাহ দিবার সঙ্গতি নাই উপযুক্ত পাত্রে। সে হিসাবে প্রতুল পাত্র ভালোই। 30 টাকা মাহিনা পায় অফিসে, বয়স কম। দেখিতে শুনিতেও এ পর্যন্ত তো প্রতুলকে কেহ খারাপ বলে নাই। ইহাদের সকল স্নেহ ভালোবাসা বা আগ্রহের মধ্যে একটি গূঢ় স্বার্থসিদ্ধির সন্ধান জানিয়া প্রতুলের মন ইহাদের প্রতি নিতান্ত বিরূপ হইয়া উঠিল। মাস 2 কাটিয়া গিয়াছে। ভাদ্র মাস। 7-8 দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র। খালের ধারে কাশফুল ফুটিয়াছে, জল কাদা শুকাইয়া আসিতেছে। পূজার ছুটির আর বেশি দেরি নাই। প্রতুল বসিয়া বসিয়া সেই কথা ভাবিতেছিল। মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি। এই সময় একদিন কাহার মুখে প্রতুল শুনিল শশধরের বাড়িতে বড় বিপদ। শশধরের মা মৃত্যুশয্যায়। শুনিয়া সে ব্যস্ত হইয়া উঠিল। শশধর এদিকে অনেক দিন আসে নাই তা নয়, প্রতুল উহাদের বাড়ি না গেলেও সে এখানে প্রায় আসিয়া বসিয়া থাকে, চা খায়, গল্পগুজব করে। কই, মায়ের এমন অসুখের কথা তো শশধর বলে নাই। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না আসিয়া চুপ করিয়া থাকা, সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধ। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা আসিয়া দরজা খুলিয়া দিল। প্রতুলের মনে হইল কণা তাহাকে দরজায় দেখিয়া বিস্মিত হইয়াছে। প্রতুলই আগে কথা কহিল। বলিল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে, অবস্থা ভালো না। চলো চলো দেখি গিয়ে। আমি কিছুই জানি না কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে যা গিয়েছিল তখন কিছু বলেনি। বলবে কি, মার অসুখ আজ সবে 5 দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকিয়া যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়িল, সেটি ইহাদের দারিদ্র্যের কুষ্ঠি ও মলিন রূপ। সে নিজেও বড় লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাহাদের বাড়িতে গৃহস্থালির যে সিছাত আছে, এখানে তার শিখিও নাই। কণা বলিল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন। প্রতুলের মনে কষ্ট হইল। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ণ চোখ দুটির দিকে চাহিয়া তাহার মনে হইল সে বড় নিষ্ঠুর কাজ করিয়াছে এতদিন এখানে না আসিয়া। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাহাদের বাড়ি রহিল, ততক্ষণের মধ্যেই প্রতুল জানিতে পারিল কণার কি কর্তব্য জ্ঞান।
রুগ্ন মায়ের কি সেবাটাই করিতেছে কণা। এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয় নাই। অনেক মেয়েকে সে দেখিয়াছে, সাজিলে গুজিলে সুশ্রী বলিয়া মনে হয়, কিন্তু মলিন কাপড় পরিয়া থাকিলে বা চুল না বাঁধা থাকিলে কিংবা হয়তো সদ্য ঘুম হইতে উঠা অবস্থায় দেখিলে বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে একটা কিছু আছে যাহাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনি ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনি লাবণ্য ওর সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করিয়া প্রতুল আনন্দিত ও বিস্মিত দুই হইল। ইহার পর প্রতুল কয়দিনই কণাদের বাড়ি নিয়মিত যাইতে লাগিল। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করিত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। পঞ্চম দিনের প্রাতঃকালে কণার মা যখন ইহলোকের মায়া কাটাইয়া চলিয়া গেলেন, তখন সেই শোকসন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দিবার চেষ্টা করিতে লাগিল। দাহকার্যের খরচপত্র নিজ হইতে দিল, কারণ শশধর একেবারে কপর্দক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়া শেষ পর্যন্ত রহিল। আবার সকলের সঙ্গে সেখান হইতে কণাদের বাড়ি ফিরিয়া আগুন তাপিল এবং নিমের পাতা দাঁতে কাটিল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তাহার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমাইল কিনা, তাহাকে চা ঠিক সময়ে দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠা মুড়ি ও তেল নুন মাখিয়া দেওয়া, এসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও ইহাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়াছে কয়দিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাহিনা হইতে 20টি টাকা দিয়া তাহাকে কি করিতে হইবে না হইবে পরামর্শ দিল। জিনিসপত্র ও লোকজন খাওয়ানোর ফর্দ ধরিল। সামান্য তিল কাঞ্চন শ্রাদ্ধ হইবে। শ্রাদ্ধের দিন 12টি ব্রাহ্মণ এবং নিয়ম ভঙ্গের দিন জন 15 জ্ঞাতি কুটুম্ব খাইবে। এসব কথা কণাদের বাড়ি বসিয়াই হইতেছিল। পরামর্শান্তে প্রতুলকে বসায়া রাখিয়া শশধর কোথায় বাহির হইয়া গেল। প্রতুলের বসিয়া থাকিবার কারণ সে এখনো বৈকালিক চা পান করে নাই। না খাইয়া গেলে কণা চটিয়া যাইবে। কণা চা লইয়া ঘরে ঢুকিল। প্রতুল কণার হাত হইতে পেয়ালেটি লইয়া বলিল, বসো কণা, কালকার সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্য, সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গিয়েছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তা কত টাকা দিলেন? সে কথাই দরকার? সে এমন কিছু নয়, তাছাড়া ধার। শশধর আবার আমায়, দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পেছনে এমন খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন? আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30টি টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপুর হাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সা দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক না হোক আপনার কি? আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চাহিল। কণার মুখে একটি সবল তেজস্বী সারল্য, সত্যবাদী ও স্পষ্টভাষী ওর ডাগর চোখ দুটি, যা খোসামত করিতে বা ছলনা করিতে শেখে নাই। আজও প্রতুলের মনে হইল